দর্শক স্বাগত এই সময়ে আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক বিষয় নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আরও উপস্থিত আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি শুরুতেই বলছিলাম যে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন নিয়ে বিএনপি আর আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দেবে না। কি সেই ফাঁদ আর কেনই বা আসলো এই কথা? ধন্যবাদ কাঞ্চন ভাই, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর যে কথাটি বলেছে, এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি। আপনি দেখবেন যে আওয়ামী লীগের যিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1995 সালে ওনার একটি বক্তব্য ছিল যে বেগম খালেদা জিয়ার অধীনে কখনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, কারণ উনি একটা দলের প্রধান, আর দলীয় সরকারের অধীনে কখনো বাংলাদেশে অবাধ। তা আজকে বাংলাদেশ আপনার 95 পর যদি আমরা ধরি, প্রায় আজকে 27 বছর অতিক্রান্ত হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে আচার আচরণ সংস্কৃতির এমন কি পরিবর্তন ঘটেছে যে দলীয় সরকারের অধীনে বর্তমানে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। কারণ আমরা 2014-তে দেখেছি যে নির্বাচনটি হয়েছে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতা, এবং 2018 নির্বাচন হয়েছে দিনের ইলেকশন রাতে। 14-তে তো আপনারা যাননি। আমরা যাইনি এই কারণে যে নির্বাচনে মানে দলীয় সরকারের অধীনে নির্বাচন, আমরা শুধু না, আপনি মনে করেন বাংলাদেশের তো যারা ভোটার, আমাদের যারা বাংলাদেশের নাগরিক, তারাও তো ভোট কেন্দ্রে যায়নি। তারা ওখানে দেখেন যে না, প্রধান বিরোধী দল যদি ভোটে পার্টিসিপেট না করে, তাহলে তো স্বাভাবিকভাবেই তো সাধারণ যারা ভোটার আছে তারা তাদের। এখন কাঞ্চন ভাই, এখন কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে? যেই নির্বাচনে জনগণ ভোটটা দিতে পারবে, যেই নির্বাচন উপযোগী পরিবেশ থাকে, যে নির্বাচনে আমি ভোটটা দেওয়ার পর আমার রেজাল্টটা আমি পাবো, সেই নির্বাচন তো অংশগ্রহণ করবে। কিন্তু আপনারা দেখবেন যে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আজকে বাংলাদেশে নির্বাচন নামক যেই একটি কর্মযোগ্য বাংলাদেশে ছিল, সেটা অনেকটা আজকে নির্বাচনে চলে গেছে। যার জন্য আমাদের মহাসচিব বলেছে যে তারা 2018 সালে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানিয়েছিলেন, উনি সংলাপে বিএনপি বিশ্বাস করে গিয়েছিলেন। উনি দুটি ওয়াদা করেছিলেন। একটি ওয়াদা করেছিলেন যে আমি ওয়াদা করছি যে আজকে থেকে বিরোধী দলের কোনো নেতাকর্মীর নামে নতুন মামলা দেওয়া হবে না, তাদেরকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু আমরা দেখেছি 2018 সালের 7ই নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত এই কয়েকদিনে প্রায় বিএনপির নামে 400টি মামলা দিয়েছে, যার আসামি সংখ্যা 40,000-এর উপর। তারপর উনি বলেছিলেন আমি আপনাদের সাথে ওয়াদা করছি যে আগামী নির্বাচন অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা দেখেছেন দিনের ইলেকশন রাতে সম্পন্ন করেছে। যার জন্য আমাদের মহাসচিব বলেছে এই ধরনের কথায় বিশ্বাস করে, এই ধরনের ফাঁদে পা দিয়ে আমরা আর কখনো নির্বাচনে যাব না। আমরা সেই নির্বাচনে যেতে চাই যেই নির্বাচন একটি নিরপেক্ষ বা দল নিরপেক্ষ বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, অর্থাৎ আওয়ামী লীগের বাইরে গিয়ে নিরপেক্ষ লোক যে নির্বাচন পরিচালনা করবে, সেই নির্বাচনে সেই দাবি তো আপনাদের দীর্ঘদিন যাবতই করছেন, কিন্তু সেখানে তো যাওয়ার সুযোগ নাই। আমি আসবো আপনার কাছে, নিশ্চয়ই আসবো। জনাব মনির, শুনতে চাই আপনার কাছে পাতা ফাঁদ এবং নির্বাচন। জি, ধন্যবাদ আপনাকে। আমি কথা বলার শুরুতেই মার্চ মাস বাঙালি জাতির স্বাধীনতার মাস। আমি বিনম্র চিত্রে, শ্রদ্ধাবনত চিত্রে স্মরণ করছি বাঙালির বিশুদ্ধ নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ, 2 লাখ মা বোন এবং সর্বোপরি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আর দেখুন, যেটা বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আওয়ামী লীগের ফাঁদে বিএনপি আর পা দেবে না, সেটাকে কেন্দ্র করে বিএনপি নেতা ABM মোশাররফ হোসেন বলেছেন যে 95 সালে আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন যে বেগম খালেদা জিয়ার অধীনে কোনো নির্বাচনে যাবে না।
আমরা এই কথাটাই যথার্থই বলেছি এবং সেটার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের জায়গাগুলো আমরা যদি অ্যাড্রেস করি, যেটা আমি বেশ কয়েকদিন ধরে বলছিলাম, যে আমরা ৭৫ থেকে ৯০ দীর্ঘ ১৫টি বছর দুজন স্বৈরশাসকের অধীনে দেশে যে গণতান্ত্রিক সংস্কৃতি, ভোটের সংস্কৃতি, সেখান থেকে আমরা একটি গণঅভ্যুত্থানের মধ্যে থেকে আমাদের ন্যায্যতার যে দাবি, তার জন্য একটা আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে এরশাদ সরকারের পতন করল। ৯১-৮৭ ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা যে নির্বাচনে ক্ষমতায় আসলেন, তারপরে বাংলাদেশের মানুষের বা আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় বরঞ্চ সেই আন্দোলনের সাথেই বেগম খালেদা জিয়ার যে আচরণ, সেটা ছিল অগণতান্ত্রিক এবং অনাকাঙ্ক্ষিত এবং আমাদের শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। এর কারণটা হলো যেটি এবিএম মোশাররফ হোসেন বলেছেন যে 96-এ এবং 95 নির্বাচনে যদি 95 আন্দোলন বলছে, 96 ওই সময় যদি বিএনপি মানে আওয়ামী লীগ বিএনপির অধীনে কোনো নির্বাচনে যেতে না চায়, তাহলে এখন গুণগত কি পরিবর্তন হলো যে এখন আপনার দলের মানে তত্ত্বাবধানের নির্বাচনে তারা যাবে? এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি। জি, আমরা তৎকালীন সময়ে বেগম জিয়ার অধীনেই নির্বাচনে আমরা যেতেন, সাংবিধানিক প্রক্রিয়ায় থাকতাম। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বা প্রাতিষ্ঠানিক রূপ দিতে যদি চান, তাহলে ভুল ত্রুটি সংশোধনের মধ্য থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু আপনি মাগুরা এবং মিরপুর, ধানমন্ডিতে যে অঘটন ঘটিয়ালেন, আমি সে কারণেই বলছি, যেমন একটা আন্দোলনের মধ্য থেকে ওনার যে দায়িত্ব পালন কথা ছিল, সেখানে ব্যত্যয় ঘটিয়েছে। একটি ব্যবস্থাপনাকে যদি আপনি প্রথম নষ্ট করেন, তাহলে আপনার উপর আস্থা রাখার কোনো সুযোগ নেই। দ্যাটস ওয়াই ৯৬ সালে আমাদের যে মুভমেন্টটা ছিল, সেই মুভমেন্টটা যথার্থ ছিল। এবং বিএনপির নেতারা প্রায়শই বলে যে ওনারা ওই প্রক্রিয়াটাকে করার জন্য একটি একতরফা নির্বাচন করেছে। সেটাও একটা সর্বস্ব মিথ্যা, অসত্য তথ্য। কারণ ৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির পরে বলছে যে ৯৬-১৫ ফেব্রুয়ারি নির্বাচন ছিল একটি নির্বাচন, আনুষ্ঠানিকতা মাত্র এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ফিরে আসার জন্য, তা নয়। আমরা ৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেটাকে আমরা কন্টেস্ট করে বাংলাদেশের মানুষকে আন্দোলিত করে তাদেরকে বাস্তবতা যখন অনুধাবন করতে পেরেছি, তখন গোটা বাংলাদেশের মানুষ আন্দোলিত হয়েছে এবং তৎকালীন সময় বিএনপির পতন ঘটেছে জনমানুষের রোষের মধ্যে থেকে, আন্দোলনের মধ্যে থেকে। দ্যাট ওয়াজ দ্য ফ্যাক্ট। আমার কথাটা হলো যে ৯৬-এর যে আন্দোলন, ৯৬-এর যে প্রেক্ষাপট, যে সময়ের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারকে আবার প্রশ্নবিদ্ধ বিএনপি করছে, সেটা ২০০৬ সালে। অর্থাৎ তারা ব্যাড ইন্টেনশনের জায়গায় দাঁড়িয়ে যখন একজন প্রধান বিচারপতির আপনি বয়স বাড়ালেন, সেখানে এই দুটো কাজই খারাপ কাজ, দুটা ব্যাড এক্সাম্পল বিএনপি তৈরি করছে। এরপর আসেন, তারপরও আমি বলছি যে নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপির যেভাবেই দেখেন না কেন, আমি অনেক সময় বলি বিএনপির রাজনৈতিক শক্তি হিসেবে, রাজনৈতিক দল হিসেবে তার বেড়ে ওঠা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। কিন্তু বিএনপিকে দেশের ৩০ থেকে ৩২% মানুষ যদি ভোট করে থাকে, তাহলে মেজর একটা পিপলে দেশের মানুষ তাকে ভোট করে, সেটা একটা বড় রাজনৈতিক দল, এটার মাথা নিয়েই কথা বলতে হবে। সে কারণে আমি বলছি যে বিএনপিকে বাইরে রেখে নয়, বিএনপি সহ গোটা বাংলাদেশের গতিশীল সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করুক, প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্যে দিয়ে আসুক। কিন্তু বারবার এই অ্যাডক পদ্ধতিতে যাওয়া যাবে না, আপনাকে একটা সাংবিধানিক প্রক্রিয়া আসতে হবে। এই প্রক্রিয়া আমি কাছাকাছি শেষ করে দিচ্ছি। এই প্রক্রিয়ার মধ্যে থেকেও বিএনপিকে এসে একটি নিউট্রাল, একটি শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থেকে নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য যে একটা নির্বাচনী ব্যবস্থা, সেটাও করা সম্ভব বিদ্যমান সাংবিধানিক প্রক্রিয়া। সেটা আমি বহু টেলিভিশনে বলেছি। নিশ্চয়ই আমি অ্যাডভোকেট আবু হেনার জাকি, আপনার কাছ থেকে শুনতে চাই, এখানে আস্থার সংকটের কথা উঠে এসছে আমাদের দেশের। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা প্রায় বলেছেন যে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দল অন্য কোনো দলকে আস্থাভাজন মনে করে না, সেখানে নির্বাচনের মতন একটি প্রক্রিয়াকে বা একটা ব্যবস্থাকে কতটুকু মানে গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে, পাশাপাশি দুই সহ আলোচক ভাইকেও ধন্যবাদ, দুজনে খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর উপস্থাপন করেছেন। যে বিষয়টা আমি বলবো, দুজনের কথার ভিতর দিয়ে একটা বিষয় চলে আসছে, দুটো বিষয়। একটা হলো আপনার ব্যাড এক্সাম্পল তৈরি করেছে বিএনপি, আর একটা হলো আস্থার সংকট। তখন আস্থা ছিল না বিএনপির উপরে, অর্থাৎ আস্থার সংকট তখনও ছিল অন্য দলের, বিএনপির বাইরের দলের। আমি আওয়ামী লীগ বলবো না, তখন বিএনপি বিরোধী যারা ছিল
এখন ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যেটা বলছেন সেটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন, কিন্তু আমি দৃশ্যমান যে রাজনৈতিক দৃশ্য আমার সামনে চলমান অন্তত গত 2018 নির্বাচনের পর থেকে, সেখান থেকে যদি আমি বলি, আমি আরেকটু পিছনে গেলে দেখব আমাদের দেশে যখনই নির্বাচিত হওয়ার পর কোনো সরকার গঠন করে, তারপরে যখন তার যাওয়ার পালা আসে, সেই যাওয়ার পালাটাকে কেউই শান্তিপূর্ণ রাখেনি। মানে এর আগের যে বিগত সরকারগুলো ছিল একদম শান্তিপূর্ণ কেউই ছিল না। সবসময় দেখছি ক্ষমতার পালা বদলের আগে এই নির্বাচন কমিশন, তো ইলেকশন, তো কারচুপি, আস্থানায় এই বিষয়গুলো আসছে। এখন সময়ে সময়ে এটা মাত্রা বাড়া ছাড়া কমেনি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আস্থার সংকট, আবার পাশাপাশি আপনি বলছেন সাংবিধানিকভাবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, সংবিধান যেভাবে আছে সেভাবেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার আস্থার সংকট যদি প্রতিষ্ঠিত করা যায়, তখন আপনাকে সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেটা মেইন ইস্যু না, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, কারণ এটা একটা দেশ। ওবায়দুল কাদের তো বলেছেন জি যে মানে ইতিপূর্বে একাধিক সমস্যা বলেছে যে বিএনপির জন্য সংবিধানকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমি বিএনপির জন্য চেঞ্জ করতে বলছি না, কারণ আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগও করি না। আমি যেটা বলছি, আমি প্রমাণ করার চেষ্টা করব আস্থার সংকট যদি থাকে এবং আস্থা যদি প্রমাণিত হয়, অনাস্থা সংকটটা যদি নিশ্চিত করা যায়, তাহলে তো আপনাকে চিন্তা করতে হবে আপনি সংবিধান চেঞ্জ করবেন কি করবেন না, সেটা সেকেন্ডারি। আপনি আসেন একটা সিম্পল কথা বলি, আপনি এই গত দেশ টিভিতে এই বিষয়টা আসছিল, আপনি মনে করেন যে চিফ ইলেকশন কমিশনার আছে আমাদের, সম্পূর্ণ স্বাধীন অ্যাজ পার কনস্টিটিউশন। নিশ্চয়ই। আচ্ছা, এখন এই চিফ ইলেকশন কমিশনার কিন্তু সে বাংলাদেশের লোক, টোটাল সিনারিও তার মনে আছে। আমরা কিন্তু একজন চিফ জাস্টিস অপসারণের প্রক্রিয়া জানি, আমার বিশদ ব্যাখ্যার প্রয়োজন নাই। ওই যে চিফ জাস্টিসের অপসারণ প্রক্রিয়াটা, সেটা কিন্তু এই সিইসি জানে, ঠিক আছে, সিইসি জানে। সুতরাং তাকে চিন্তা করতে হবে যে এটা তার মাথায় আছে। আবার আসেন আপনি সিম্পল একটা খুব সহজ জিনিস, আমি আগেও বলছি, সাগরণী হত্যা মামলা 96 বার সময় পিছাইলো, 12টা বছর চলে গেল, তারা কি কারো কাছে আনসারেবল হয়েছে পর্যন্ত? এ পর্যন্ত হয়নি। এরকম তো আরো অনেক মামলা, অনেক বিষয় আছে। না 10 বছরে 96 বার সময় গেল, তারকে কি কেউ প্রশ্ন করেছে? করেনি। যাদের করার কথা ছিল আইনগতভাবে যারা করতে পারতো, জুডিশিয়ারি, তারাও করেনি। আর নির্বাহী বিভাগ করেনি, কারণ পুলিশ নির্বাহী বিভাগের পার্ট। থার্ড আসেন, একটা সিম্পল লজিক, এখানে আমি কোনো দল করছি না, কেউ আমার আত্মীয় স্বজন না। আপনি আমাদের এই যে বিএনপির দলীয় নেত্রী জামিন মুক্তি পেয়েছেন, বিএনপির দলীয় নেত্রী আপনার চিফ জাস্টিস পর্যন্ত শতবার জামিনের প্রার্থনা দিছে, উনি জামিন পাননি, আইনগতভাবেই পায় নাই। এবং আমি এটা মেনে নিচ্ছি, কারণ চিফ জাস্টিস যখন করেন নিশ্চয়ই আইনগতভাবে পাননি বলে করেন, দেননি, মেনে নিলাম, কারণ জাস্টিসের বিরুদ্ধে কিছু বলব। কিন্তু সে নির্বাহী ক্ষমতা, নির্বাহী আদেশে কিন্তু মুক্তি পেয়েছে। নির্বাহী ক্ষমতা নির্বাহী আদেশে যখন মুক্তি পায়, এই পাওয়ারটা কিন্তু জুডিশিয়ারি এক্সারসাইজ করতে পারলো না, বিষয়টা আমার ওখানে। এখন নির্বাহী বিভাগ যেভাবে পাওয়ার এক্সারসাইজ করে সেটা কিন্তু আমি দেখতেছি। আমি যখন দেখব, তখন আমি যখন নির্বাচন কমিশনার হব, আমার আন্ডারে পুলিশ টুলিশ সব থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আন্ডারে এসে তারা জিকির করবে কার? অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আপনি আলোচনা করছিলেন, আলোচনায় ছিলেন, বলছিলেন আস্থার সংকটের কথা, নির্বাচন কমিশন, সিইসির উদাহরণ টেনে আপনি বলছিলেন, শুনতে চাই আপনার কাছে। এখন আস্থার সংকট সুপ্রতিষ্ঠিত, আমি যে কথাটা বলেছি সেটা হলো এই যে আপনি নিজেই বলেন না, আপনি নিজে আইন না জানেন, আমরা ট্রেডিশন আমরা সব দেখতেছি দৃশ্যমান আমাদের সামনে। সেখানে নির্বাহী আদেশে যখন দণ্ডপ্রাপ্ত একজন মানুষকে মুক্তি দেয়া যায়, অথচ সুপ্রিম কোর্ট সেখানে তাকে জামিন দিতে পারে নাই, তাহলে নির্বাহী বিভাগটার অবস্থানটা কোথায় সেটা পরিষ্কার। সেই নির্বাহী বিভাগের প্রধান কারা, এবং সেই নির্বাহী বিভাগ যদি ক্ষমতায় থাকে নির্বাচনটা করে, তাহলে নির্বাচন কমিশনের যদি এগুলা মাথায় থাকে, আগের একজন সাবেক সিইসি মানে প্রধান বিচারপতি অপসারণ প্রক্রিয়া তার কাছে জানা থাকে, তাইলে সে থাকা আর না থাকা, সে যে কি এক্সারসাইজ করতে পারবে কি পারবে না এটা সুনিশ্চিত। আমরা যদি একটু পিছিয়ে যাই, ব্রাহ্মণবাড়িয়া একটা নিদারাবাদ হত্যা মামলা হয়েছিল, আপনাদের মনে আছে? অনেক আগে। গ্রামের ভিতরে 5জন না 7 জন সে জবাই করছে নৌকায় বসে, পর্যায়ক্রমে বিলের মধ্যে। এখন ড্রামে ভরে রেখেছে। 6টা লোকের ভিতর থেকে যখন একটা লোক এনে জবাই করে, তখন সেই বাকি 5টা লোকের অবস্থাটা কি?
তার কাছে তাজুল ইসলাম ভগবান, গুরু, কারণ তাজুল ইসলামই তাকে বাঁচাইতে পারে। তো এইটা যখন তার সাথে দৃশ্যমান, তখন বাকি 5 জনের অবস্থাটা কি হয়? ঠিক সেটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যে নির্বাহী বিভাগের যে ক্ষমতার যে পাওয়ারটা যে এক্সারসাইজ করার যে অবস্থাটা দৃশ্যমান, এবং এটার পরিপ্রেক্ষিতে আস্থার সংকট সুনিশ্চিত হয়েছে, এবং সে কারণেই আস্থার সংকট থাকলে তো একটা মানুষ নির্বাচনে যাবে না। এই সরকারের দায়িত্ব হবে প্রথম আস্থায় নিয়ে আসা সকলকে, নির্বাচনে যে যাবে সেটা আস্থায় নিয়ে আসা, অর্থাৎ সরকার বিরোধী বাইরে যারা আছে তাদেরকে বলতে হবে যে হ্যাঁ আমরা আস্থা ফিরে পেয়েছি। আমি মনে হয় এই পরে একটু শুনে আসি মনিরুজ্জামান, মনির আপনার কাছ থেকে। আস্থার সংকট, সরকারের দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ফিরিয়ে আনা, এবং নির্বাহী বিভাগের যেই মানে কথা এখানে আনলেন রাজ্যকে, শুনতে চাই সে বিষয়ে। ওই আস্থার সংকটের কথা যেহেতু বলে, আস্থার সংকট বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই আস্থার সংকট ছিল। আস্থার সংকটটা জন্মের পূর্ব থেকেই ছিল, কিন্তু এতখানি আমি বলছি আপনাকে, আস্থার সংকট বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা ছিল না, বিপক্ষে যারা ছিল, 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারপরে এই রাষ্ট্র কীভাবে চলছে, হত্যাকারীদেরকে ইন্ডিমিনিটি দিয়ে আপনি রক্ষা করছেন না, তখন রাজনৈতিক দলগুলোর অবস্থা কী হয়েছে? আওয়ামী লীগ যারা করে, বঙ্গবন্ধু বা অসাম্প্রদায়িক মানুষ যারা ছিল, তাদের কোন সংকটের মধ্যে তারা ছিল? এর চেয়ে বড় আস্থার সংকট কী ছিল? স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে আপনি ক্ষমতায়ন করেছেন, তার চেয়ে বড় আস্থার সংকট কী ছিল? বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে আপনি রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেছে, ফরেন মিনিস্ট্রিতে আপনি তাদের চাকরি দিয়েছেন, বিদেশি দূতাবাসগুলোতে। এর চেয়ে বড় আস্থার সংকট কোথায় ছিল? অনেক বড় আস্থার সংকটের মধ্যে তো আমরা গিয়েছি 75 15 আগস্টের পরে 2004 সালে 21 গ্রেট হামলার মধ্যে থেকে গণতান্ত্রিক সংস্কৃতি। আমি সেই কথাই আমি আছি মিস্টার কাঞ্চন, যে আমরা 90-এর গণঅভ্যুত্থানের মধ্য থেকে সেলিম দুলার, রাউফুন বসুনিয়ার রক্ত, ডাক্তার মিলনের রক্তের মধ্য থেকে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ক্ষমতা আসলেন, তারপরে নির্বাচনী ব্যবস্থা নষ্ট হবে না, এটাই প্রত্যাশা ছিল আমাদের। 3 জোটের রূপরেখা বলেন বা ছাত্র সমাজের 11 দফা বলেন, দ্যাট ওয়াজ দ্য রিয়াল পিকচার। কিন্তু সেই জায়গাটাই প্রথম ধাপে সেটার সাথে বিশ্বাসঘাতকতা এবং কাজ করছে বেগম জিয়া। সেটা জোটের কথা ছিল, এরশাদের যারা সচিব ছিল তাদেরকে ক্ষমতায়ন করা যাবে না, তাদেরকে দলে নেওয়া যাবে না। সে নির্বাচনের থেকেই বেগম খালেদা যে সেই আস্থার সংকটটা তৈরি করে ফেলেছেন। সে কথা দিয়ে কথা না রাখার ট্র্যাডিশন, সংস্কৃতিটা বেগম জিয়াই শুরু করেছেন, এটা আমরা শুরু করিনি। এরপর আসেন বাংলাদেশের আজকের যে জায়গাটায় রাজ্জাকে ভাই বললেন যে নির্বাচন কমিশন। আসুন ভাই, প্রথমত একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, বাংলাদেশের মানুষ আমরা প্রায়শই বলি টিএন সেশনের, ইন্ডিয়ান টিএন সেশনের উদাহরণ দেই, তার আগে আমাদের ভাবতে হবে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আমি রাজ্জাক ভাইকে গাল দিয়া দিনটা শুরু করি, তার মধ্য থেকে রাজ্জাক ভাই কোনো পজিটিভ মেসেজ পাবে না আমার উপরে। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছরে নির্বাচন কমিশন যেভাবেই বলেন না কেন, মোর অর লেস ডেমোক্রেটিক ওয়েতে নির্বাচন কমিশন গঠন হয়েছে। আপনি মানেন আর না মানেন, একটি প্রক্রিয়ার মধ্যে থেকে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে। এর আগে নির্বাচন কমিশন গঠন হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সিদ্ধান্ত হতো। আজকের কিন্তু মহামান্য রাষ্ট্রপতির সমস্ত রাজনৈতিক দলগুলো, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই করে। আপনি যেভাবেই দেখেন না কেন, যদি 4 জন প্রক্রিয়া হয়তো গণতান্ত্রিক না, গণতান্ত্রিক বলবো কিনা আমি জানি না, একটা প্রক্রিয়া মেনটেন করা হয়েছে, কিন্তু এই প্রক্রিয়া কি যথাযথ হয়েছে আমি সেটা নিয়ে আর ডিবেট আলোচনা আছে। কিন্তু আমার কাছে তো মনে হয় যে দৃশ্যমান যতগুলো প্রক্রিয়া ছিল তার চেয়ে বেটার, এর চেয়ে কোনো পদ্ধতি ছিল না। এখন এর চেয়ে আমি বেটারের চেয়ে বেস্ট যাবো, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আমি কোন পজিশনে ছিলাম, আমি একটা ওয়াইড সিচুয়েশন ছিলাম, তার চেয়ে আমি বেটার সিচুয়েশন আসছি, তার চেয়ে আমি বেস্ট সিচুয়েশন যেতে চাই। আমি বাংলাদেশটাকে জন্ম দিয়েছি যে কারণে, সেই 50-52 বছরের সার্থকতা আমার কোন জায়গাটায়, সেটা যেমন একটা আলোচনা, ঠিক তেমনিভাবে প্রতিটা সেক্টর আমরা কিভাবে উন্নয়নের দিকে যাচ্ছে কিনা, না পিছনের দিকে যাচ্ছে, সেটা হলো আলোচনার বিষয়। জি, আমি সেই জায়গাটাই বলছি, সংকটের জায়গা নেই। আরেকটা কথা বলি, এক সেকেন্ডে ছেড়ে দিচ্ছি। ভাই বলেছেন যে নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। এখানে উনি বিইং এ মানে লয়ার, মানে এটাকে রিনাউন্ড লয়ার, ওনার এখানে আমি কারেক্ট করে দিই, আমি তো লয়ার না, আমি হলাম রাজনীতির ছাত্র। বেগম খালেদা জিয়া মুক্তি পাননি, নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা। এখানে বোধহয় একটু ধোঁয়াশা আছে। আমি তো এটাতে বললাম, উনি বলছেন মুক্তি, তার মানে লিবারেট একটা মানুষ। নো,
কথাটা ভুল বলেছেন, সঠিক বলেন না আইনের ছাত্র হিসেবে। যাই হোক, তারপরও বাংলাদেশের বিদ্যমান যে বাস্তবতায় আপনি আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চার্জেস নিক্ষেপ করেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেখেছে কোভিড মহামারীর কারণে গোটা দুনিয়ায় খুব বাজে অবস্থা, তখন বেগম জিয়ার শারীরিক বয়স, বাস্তবতা, কনফিডেন্স নিয়ে তাকে যে সাজায় স্থগিত করে গুলশানে থাকার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করেছেন, সেই কারণেই বাংলাদেশের বা বিএনপি নেতাদের শেখ হাসিনার যে মানবিকতার উদাহরণ দেখিয়েছে, বিএনপি কখনোই সেই উদাহরণ দেখাতে পারেনি। স্বাভাবিক কারণে আস্থার সংকটটাকে শেখ হাসিনা ওপেন করতে চায়। সংকট নেই আলাপ আলোচনার মধ্যে। 2013 সালেও বেগম জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করেছিলেন। আস্থার সংকটকে উত্তরণ করানোর জন্য তার সন্তান যখন মারা গেছে তার পাশে পাশে দাঁড়িয়েছিলেন। জি, একটু শুনে আসি। এবিএম মোশাররফ হোসেন কথা এসছে, যেটি মূল কথা সেটা হলো আস্থার সংকট শুরু করেছিলেন বিএনপি তথা বেগম খালেদা জিয়াই, আর প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভানেত্রী আস্থার সংকট কাটিয়ে ওঠার জন্য ওনার চেষ্টা আছে। না, এটা এই কথাটা আমি পুরোপুরি মানতে রাজি না। আপনি দেখবেন মনিরুজ্জামান মনির বেশ কিছু কথা বলেছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশের গুণগত যে পরিবর্তনগুলি এসেছে, যেটা আমাদের শাসনতান্ত্রিক ব্যবস্থায়, সেখানে বেগম খালেদা জিয়ার দলের স্বার্থ উঠে জাতীয় স্বার্থকে কিন্তু প্রাধান্য দিয়েছে। আপনি যদি 91-এর ইলেকশন দেখেন, তখন বিএনপি কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিশ্বাসী ছিল না, বিএনপি ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে বিশ্বাসী। 91-এ বিএনপি যখন ক্ষমতায় জিতলেন, তখন বাংলাদেশে তৎকালীন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলির দাবি ছিল যে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে যাব। বেগম খালেদা জিয়াকে দলীয় স্বার্থকে বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে সেদিন কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। উনি কিন্তু প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে থাকেননি। আবার দেখেন, আপনি যে কথাটি বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, এটা কিন্তু আওয়ামী লীগের ব্রেন চাইল্ড। আওয়ামী লীগের জন্য 173 দিন হরতাল ডেকেছিল। বাংলাদেশে একটি চমৎকার তুলকাণ্ড তারা ঘটিয়েছিলেন। আমরা কিন্তু এটা বিশ্বাস করিনি। আমরা বলেছিলাম যে সাংবিধানিক কাঠামোয় আমরা থাকতে চাই। কিন্তু দেখবেন, যখন বাংলাদেশে আন্দোলনটা তুঙ্গে উঠলো, বেগম খালেদা জিয়া তখন তার গণতান্ত্রিক জাতি মনস্ক, উনি দেখলেন যে বাংলাদেশে অধিকাংশ লোক তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায়। উনি কিন্তু একটি নির্বাচন করে 13 দিনের মাথায় সংসদে বিল পাশ করে বাধ্য হয়েছিলেন। বলা হচ্ছে যে আওয়ামী লীগের আন্দোলনে বিএনপি বাধ্য হয়ে এই কাজটি করেছে। এখন যদি একটা গণতান্ত্রিক, এখন যদি আমরা তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গেছি কেন? আমাদেরকে কি বাধ্য করেছিল? করে নাই। আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি বলে আমরা ফিরে গেছি। খালেদা জিয়ার ঠিক একই অবস্থা। তত্ত্বাবধায়ক বিল পাশ করে উনি কিন্তু জনগণের কাতারে ফিরে নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে কিন্তু উনি পরাজিত হয়েছে এবং উনি বিরোধী দলের আসনে বসেছে। সরকারকে উনি কিন্তু 5 বছর কন্টিনিউ করেছে আওয়ামী লীগ, যেটা মনিরুজ্জামান মনির বলেছে 5 বছর আমরা শাসন করতে পারবো। সুতরাং আপনি বাংলাদেশের প্রত্যেকটি ব্যাপারে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে। এখন মনিরুজ্জামান মনির বলে যে আমরা সংকটে নাই। এখন আপনি দেখেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক নিবন্ধনকৃত দল আছে 40টি। এর মধ্যে প্রায় 32টি দল চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বিশ্বাস করেন, তাহলে অধিকাংশের মতামত কি আপনি মূল্য দেবেন? আওয়ামী লীগ কি সেই মূল্যটা দিচ্ছে? দেয় নাই। তাহলে আস্থা কোথায়? আপনি দেখবেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন যে ডায়ালগ আহ্বান করেছে, সেখানে বাংলাদেশের 27টি রাজনৈতিক দল বলেছে যে আমরা ইভিএম চাই না। এটা কি সে গণতান্ত্রিক? ইভিএম তো আসলে হচ্ছে না। অলরেডি 150 সিটে তারা করবে, এটা নির্বাচন নিশ্চিত বলা হয়নি। বলছে তাদের বাজেট যতটুকু পায় সেই অনুযায়ী তারা এখনো আমরা 50 থেকে 100টা ইভিএম এ করবে বলে তার সাথে। সুতরাং এইটা কি গণতান্ত্রিক পরিচয় বহন করে? আরেকটি যে কথাটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কথা কিন্তু প্রায় বলা হয় যে আমরা কনস্টিটিউশনের মধ্যে থেকে নির্বাচন করব। এখন বাংলাদেশে আপনি দেখেন যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যখন আওয়ামী লীগ করে, তখন কি এটা কনস্টিটিউশনে ছিল না? এই প্রশ্নের উত্তর না, আমাকে আপনি যদি আমাকে 4 ভাগের 1 ভাগ সময় না দেন তাহলে তো হয় না। এখন আপনি দেখেন, এটা কি ছিল না। এখন আপনাকে মনে করতে হবে যে গণতান্ত্রিক মানসিকতা আছে। যে কথাটি রাজ্জাকি ভাই বলেছে, অ্যাডভোকেট রাজ্জাকি ভাই বলেছে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আপনি নিশ্চয়ই আপনার টক শোতে বহু বিজ্ঞ আইনজীবীরা আসে, সাবেক বিচারপতিরা আছে, জজরা আসে। আমি তো শুনেছি, আমি বাংলাদেশের যারা বিজ্ঞ আইনজীবী আছে, রফিকুল ইসলাম থেকে ব্যারিস্টার থেকে শুরু করে যারা, সবাই বলেছে যে বেগম খালেদা জিয়া জামিন পাবে না এমন কোনো উপাদান এই মামলায় নাই। আমার মনে হয় এই বিষয়টা আমি একটু বলি, কিন্তু আপনি সেখানে তাকে কিন্তু জামিন দেন নাই। কি করেছেন
আপনি নির্বাহী ক্ষমতার বলে, অর্থাৎ আপনার নিজের যে ক্ষমতাটা এটা আপনি দেখাতে চেয়েছেন যে বিচার বিভাগ এগুলি কোনো ব্যাপার না, আমি যা চাইবো তাই। যার জন্য আমরা বলছি যে আপনি আস্থার সংকটটা এখন কেন বাংলাদেশে তৈরি হচ্ছে। আপনি যদি এই আওয়ামী লীগ তো 96 সালে ক্ষমতায় ছিল, তা আপনি যদি 96 আওয়ামী লীগ যদি দেখেন আর 2008 আওয়ামী লীগ দেখেন, চারিত্রিক বৈশিষ্ট্য আকাশ পাতাল ব্যবধান। তখন তারা কি করেছিল, যে এই যে গণতন্ত্রের প্রতি একটা শ্রদ্ধাশীল হয়ে যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কাকে করেছিল, শাহাবুদ্দিন সাহেবকে, যে 91-এ উনি সবার কাছে একটা গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, তাকে করেছে। আর এবার উনি রাষ্ট্রপতি কাকে করেছেন, যে আওয়ামী লীগের একেবারে জেলা লেভেলে আলোচনা গেলে অনেক আলোচনা আসবে, আস্থার সংকটটা কিন্তু আপনারা আসবে যে বিএনপি কাকে মানে রাষ্ট্রপতি করেছিল, কারে ইয়াজউদ্দিনের রাষ্ট্রপতি করেছে। ইয়াজউদ্দিন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে তো দলের লোক ছিল না। না না, কেন দলের লোক ছিল না, কিন্তু পরবর্তী প্রক্রিয়াগুলো কি মানে প্রক্রিয়া এখন আপনি যে কথাটা বললেন না, আপনি তো কনস্টিটিউশন মানেন 1996 এখানে ওই আলোচনা আমি একটা ছোট্ট করে বলি। 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলগুলি সেটা অভিনন্দন করেছিলেন, অভিনন্দন জানিয়েছিলেন, এবং তারা কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারকে মেনেই 96 নির্বাচন, 2001 নির্বাচন, 2008 নির্বাচন করেছেন। তারা কি জানতো না, তারা কি জানতো না যে সর্বশেষ বিচারপতি, তারপরের বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, তারপরে সবার কাছে গ্রহণযোগ্য সর্বশেষ রাষ্ট্রপতি দায়িত্ব নিতে পারবে? তারা তো এইটা কখনো সংশোধনের কথা বলে নাই। 2096 তো তারা ক্ষমতায় ছিল, 2008 তো তারা ক্ষমতায় ছিল। অর্থাৎ যখন তারা দেখেছে যে নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা দলীয় সরকার অধীন নির্বাচন করে আবার কিভাবে ক্ষমতা যাবে সেই ব্যবস্থা তারা প্রবর্তন করে। আমার মনে হয় ছোট্ট করে একটু রাজ্যকে শুনে আবার বিরতির পর শুনবো। আপনি যেটি মনির বলছিলেন ওই কথার জবাব কি একটু শুনতে চাই আপনার কাছে, যে মানে খালেদা জিয়ার সাজা স্থগিত না মুক্তি? এটা পরিষ্কার। সাজাটাকে স্থগিত রাখার মানে কি, এই মুহূর্তে সাজাটার ইম্প্যাক্ট নাই। তা সাজার ইম্প্যাক্ট যদি না থাকে তাহলে সে মুক্ত। আইনমন্ত্রী তাই বলছেন যে উনি মুক্ত, এবং এও বলছেন উনি একবার বলছেন রাজনীতি করতে পারবেন, আবার বলছেন করতে পারবেন না। মুক্ত, কিন্তু তার সাজাটাকে থামায় রাখা হয়েছে, এটাকে ইনফোর্স রাখা হয়নি, আপাতত বন্ধ, সুতরাং সে মুক্ত। আচ্ছা, আরেকটু ব্যাখ্যা এটা আমার নিজের জানার জন্য, এই যে স্থগিত রাখা হলো মানে কি, এই সময়টা কি তার সাজা খাটা হিসাবে এটার মানে আপনি ধরতে পারেন এইরকম যে আমার একটা অসুখ হয়েছে, অসুখটা কিন্তু কন্টিনিউ করে ওষুধ দিয়ে থামায় রাখলাম, আবার ওষুধটা যদি উইথড্র হয়ে যায় আবার সে শুরু হবে। অর্থাৎ এই যে 401-এর ক্ষমতা বলে তাকে যেটা, এটা উইথড্র করলেই তার সাজা শুরু হবে। এখন শুরু হলো আমাকে যে আমি যে 1.5 বছর বা 2 বছর যে সাজা ভোগ থেকে, কোথায় সাজা ভোগ করেন নাই তো আপনি, ইউ আর অ্যাট লিবার্টি, আপনি খাচ্ছেন যাচ্ছেন, আপনার বাসায় থাকতেছেন, সাজার জায়গায় সাজা রয়েছে। এটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এটার সাজার জায়গায় সাজা রয়েছে। আপনি কতগুলো কন্ডিশন দিছেন, আজও পর্যন্ত কিন্তু কন্ডিশনটা কেউ জানে না অফিসিয়ালি, আপনিও জানেন না কি কি কন্ডিশনে তারে জামিন দেওয়া হয়েছে, জানেন মানে মুক্ত দেওয়া হয়েছে, কেউ জানে না। মানে কিছু কিছু আসছে, বলছে উনি বিদেশ যাইতে পারবেন না চিকিৎসার জন্য, দেশে চিকিৎসা নিতে হবে, এবং রাজনীতি করতে পারবেন না, সেটা আমরা শুনছি প্রথম দিকে। আচ্ছা, কিন্তু প্রশ্ন হচ্ছে কি কি কন্ডিশন দেওয়া আছে, দুইজনে জানে, যারা কন্ডিশন দিচ্ছেন তারা, আর যাকে দিচ্ছেন তিনি। রাইট। এখন আসেন, যদি কালকে এমন কিছু হয় ওইটা শর্ত ভঙ্গ করলেই কিন্তু আমি 401-এর ক্ষমতা দিয়ে আবার এটাকে উইথড্র করতে পারবো। সুতরাং টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে একমাত্র যাকে দিছে তিনি জানেন, আর কেউ কিন্তু জানেন। এতকাল মিডিয়ায় কাজ করেন, আপনারাও পান নাই, এটা পাওয়া উচিত ছিল। ইট ইজ এ পাবলিক ডকুমেন্ট, এটা তো একটা অর্ডার, কিন্তু পাওয়া যায় না। সুতরাং এমন হইতে পারে যে খালেদা জিয়া যখনই কিছু করতে যাবে তখনই তার কন্ডিশন ভায়োলেশন উইথড্র হয়ে গেল, আবার হিল গো টু দ্য সেন্ট্রাল জেল। আমি বলছি না যাবে, বাট অপশন ইজ দেয়ার। যেমন মনির অনেক কথা এসছে, শুনতে চাই। আমার মনে হয় যেটি আমি প্রথমত একটা জায়গায় আমি রাজ্জাকি ভাইয়ের একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি। উনি বলছে যে সঠিক সময় কেউ ক্ষমতা হস্তান্তর সঠিকভাবে কেউ করে নাই, এই কথাটাও করতে চায় না, এটা ভুল। আমরা করেছি, শুধুমাত্র আওয়ামী লীগ করেছে। ইয়েস, নো আমরা করেছি, নো, অবশ্যই করেছি। নো, এখানেই প্রবলেম। আমি কিন্তু আপনার কথার ভিতরে ঢুকিনি বসে ভাই, আপনার গলা হচ্ছে, আমার গলা কিন্তু এখন না হয়ে গেছে, তারপরে কিন্তু জোর বেশি। জি, 2001 সালের 1 অক্টোবরে নির্বাচনে বঙ্গবন্ধু কিলিং এর পর থেকে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সঠিক সময়ে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়েছে। That was the only one single time. ওইটা কোন মানে 2001 সালে 1 অক্টোবর নির্বাচন, 2001 সালে বিচারপতি লতিফুর রহমান যখন
তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছে। এরপর একটু মোশাব্বরটা শুনি যে না, আমরা বিএনপি শোনার কোন তো জায়গায় নাই। আমি আপনার কাছে আসবো। বিএনপি করে না তো। না, আমি বলি, আমি যেহেতু দাবি করছি একটু শুনে আসি। মনিরুজ্জামান যে কথা বলেছে হ্যাঁ। যে 96 সালে 2000 আওয়ামী লীগ 5 বছর টার্ম পূরণ করেছে, 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি পূর্ণাঙ্গ টার্ম পূরণ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। ওইখানেই তো সংকটটা। আচ্ছা, 2006-এ ওনারা প্রধান বিচারপতি 2 বছর বয়স বাড়িয়ে তখনই মুভমেন্ট হয়েছে, সেটা আলাদা। তখনই মুভমেন্ট হয়েছে। মুভমেন্ট হতে পারে, ওই যে বলছে যেটা মুভমেন্ট হতে পারে, কিন্তু তারা তো ক্ষমতা দিয়েছে। ওটা তো ক্রিস্টাল ক্লিয়ার না ভাই। ওখানেই তো সংকট তৈরি করছে বেগম জিয়া বিএনপি। ওখানেই তো আপনার তৎকালীন আইনমন্ত্রী মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদরা সেই সংকটটা তৈরি করছে। সেখান থেকে এখন আসেন যেটা বলছেন যে বেগম জিয়া গণতান্ত্রিক। আমাকে যদি মোশাররফ ভাই আমার চেয়ে বয়সে সিনিয়র, 90-এর গণঅভ্যুত্থানের সময় বড় ছাত্র আন্দোলনের কর্মী, আমি কম ছোট। ভুল। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় ফিরে আসবে, এটা 3 জোটের রূপরেখায় ছিল। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা সংসদে উত্থাপন করছেন মরহুম জননেতা মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের তৎকালীন বিরোধী দলীয় উপনেতা। তৎকালীন সময় সমস্ত গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দলগুলো আন্দোলন করে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় ফিরিয়ে এনেছে। তার ক্রেডিট, অল ক্রেডিট গোস টু অপোজিশন লিডার শেখ হাসিনা। এই কথাগুলো বলে লাভ নেই। বাংলাদেশে পরিস্থিতি তৈরি করেছি, সব দল যদি মিলে করে তাহলে শুধু ক্রেডিট শেখ হাসিনাকে ট্রেজারি বেঞ্চ বাধ্য হয়েছে তৎকালীন প্রেক্ষাপটে যেতে, কারণ তারা তো অগণতান্ত্রিক বা গণতান্ত্রিক পন্থার মধ্যে থেকে বিএনপি জন্ম নেয় নাই। বিএনপি কিসের গণতান্ত্রিক কথা বলবে? এই কথা বলে লাভ আছে? এরপর আসেন আমি যে জিনিসটা বলি, সংবিধানকে বারবার কাটাছেঁড়া করার যে মানসিকতা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি বলছি না উনি যদি বলে মোটা দাগে 2014-18 নির্বাচন, 2014 নির্বাচনে পার্টিসিপেটই করেনি। সো আপনি যদি পার্টিসিপেট না করে, আপনি সেদিন কি করেছেন? আপনি প্রতিহত করতে এসেছিলেন, আপনি বয়কট করেনি। শব্দ কিন্তু দুটো, একটা হলো বয়কট করা, একটা হলো প্রতিহত করা। উনি 500 স্কুল পুড়িয়ে দিয়েছে, 300 মানুষকে মারছেন, আইন শৃঙ্খলা রক্ষা করছে। এটা হলো তাদের অবস্থান। তার মানে অগণতান্ত্রিক কর্মকাণ্ড ছিল 13, 14, 15 সালে। 18 নির্বাচন নিয়ে যে মোটা দাগে যে প্রশ্নগুলো, সেখানে বিএনপির সংকট ছিল। হ্যাঁ, সেখানে আওয়ামী লীগ বা ওই তৎকালীন সময় নির্বাচন ব্যবস্থার সাথে যারা যদি ছিল, তারা আরও বেশি, আমরা মনে হয় যে এটাকে বেটার ইলেকশন করতে পারতাম। কেন করতে পারি নাই সেটা আলোচনার দাবি রাখে। সেখানে 2018 নির্বাচন, 2018 নির্বাচনের সময় বিএনপি নিজেদের সংকটটা তৈরি করছে। হয়তো সরকারের কোনো কেউ অংশ কিচ্ছু করে নাই, সংকটটা বিএনপি তৈরি করছে। ভাই আপনি যদি এটা খেলার সুযোগ দেন, আমাকে খেলার সুযোগ নেব। পলিটিক্সে কিছু কৌশল থাকে। আপনি যদি একাধারে 3-4 জন প্রার্থী দেন, আমার নির্বাচন এলাকা যদি জামালের মতন প্রার্থী আপনার দিতে হয়, সেখানেই তো সংকটটা তৈরি হয়েছে। এরপর আসেন বর্তমান রাষ্ট্রপতি নিয়ে কথা বলছেন। আমি খুব লজ্জিত যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, বিং এ সন অফ ফ্রিডম ফাইটার, একটা মানুষের জীবনে মুক্তিযুদ্ধ করার সুযোগ এসেছে। জনাব শাহাবুদ্দিন চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি, ওনার সবচেয়ে বড় পরিচয় উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে উনি বিদ্রোহ করেছেন, 3.5 বছর জেল কেটেছেন। শাসক জিয়াউর রহমান ওনাকে জেল কাটিয়েছেন। আমি মনে করি একজন মহামান্য রাষ্ট্রপতি হওয়ার মতন যত যোগ্যতা দরকার শাহাবুদ্দিন চুপ্পু বিলং করে আছে, সে কারণে উনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে। সংকটের জায়গায় এইখানে যদি একজন রাজাকার আব্দুর রহমান বিশ্বাসের মতন মানুষ যদি রাষ্ট্রপতি হতো, তাহলে জনাব মোশাররফ হোসেনের কোনো সংকট থাকতো না, তাহলে কোনো সমস্যা থাকতো না। একটু শুনে আসবো আবু হেনা রাজ্জাকের কাছ থেকে, ছোট্ট করে শুনবো, তারপরে যাবো। ধন্যবাদ। এখানে অনেকগুলো বিষয় আসছে। যেমন একটা কথা উনি বলছেন, এখন থেকে যে নির্বাচনে 2018 মতো বা 2014 মতো হবে না, এটা আমিও নিশ্চিত। যে 2018 নিশ্চিত হলেন? এই জন্য নিশ্চিত হইলাম কারণ আপনি 2018-তে নির্বাচন যেভাবে রিমার্কেবল হয়েছে, এর চেয়ে খারাপ অবস্থা আপনি নিতে পারবেন না, চেষ্টা করলেও। কেন পারবেন না? সম্ভব না। একই রকম যদি হয়, একই রকম হবে না, সুযোগ নাই। সুযোগ নাই বিধায় আমি বলতেছি ওর চেয়ে ভালো হবে অটো। এই দল ক্ষমতা থেকে করলেও হবে অটো ভালো। এটার ভালো মানে কি, এটা মানে আপনি নিশ্চয়ই বুঝছেন কি বুঝাতে চাই। 18 আর করতে পারবেন না। আরেকটা জিনিস বলি, এই যে এরশাদ সরকারের কথা বলি, আমরা জিয়া সরকারের কথা বলি, যারা সামরিক সরকার। আপনি একটা সিম্পল পরিসংখ্যান দেই, 51 বছরের বাংলাদেশ,
51 বছরে বাংলাদেশের মধ্যে জিয়াউর রহমান ছিলেন 4.5 বছর, এরশাদ ছিলেন 9 বছর, 13.5 বা 14 বছর, কেয়ারটেকার ছিল 2 বছর, 16 বছর, বাকি 35 বছর কিন্তু গণতান্ত্রিক সরকার, সে যে পদের বলি আমরা। তার ভিতরে খালেদা দিয়ে ছিল 10 বছর, চলমান সরকার হলো 20 বছর। এরপরে আপনি মিলিটারি গভর্নমেন্টের দোষ দিবেন? 1 নম্বর, 20 বছর তো আপনারা চালাচ্ছেন, তো আপনার ডেভেলপমেন্টটা কোথায়? চেঞ্জটা আজও বিতর্ক রয়ে গেল। 2 নম্বর আসেন, ডেভেলপমেন্টের কথা বলেন। ডেভেলপমেন্ট তো অবশ্যই হয়েছে, আপনি পদ্মা ব্রিজ ডেভেলপমেন্ট, আপনার মেট্রো রেল ডেভেলপমেন্ট, আপনি যদি কর্ণফুলী টানেল ডেভেলপমেন্ট, কিন্তু না, আমি বলছি ডেভেলপমেন্টের মানে এই না যে ডেমোক্রেসি থাকবে না। ডেমোক্রেসি এক জিনিস, ডেভেলপমেন্ট আরেক জিনিস। ডেভেলপমেন্ট মানে এই না যে আপনি 2018 মতো নির্বাচন করার অধিকার আপনি নেবেন, কিংবা মানুষের ভোটের অধিকার থাকবে না, এটা ডেভেলপমেন্ট নয়। ডেভেলপমেন্ট হচ্ছে তার পাশাপাশি আপনি দুর্নীতি দেখেন, আপনি আজকের পত্রিকায় থাকেন না, বেসিক ব্যাংকের 1000 কোটি টাকা নিয়ে পলাতক। মানে আপনি ডেভেলপমেন্ট মানে কি? একদিকে আপনার ব্যাংকের টাকা সব চলে যাবে, করাপশন থাকবে, ওইদিকে ডেমোক্রেসি থাকবে না, আপনি তো ওই ডেভেলপমেন্ট, দিস ইজ নট দ্য রিয়েল ডেভেলপমেন্ট। রিয়েল ডেভেলপমেন্টে ডেমোক্রেসি ম্যান্ডেটরি। জি, আসবো আপনার কাছে এবিএম মোশাররফ। হ্যাঁ, না, মনের জন্মে অনেকগুলি কথা বলেছি। এখন একটা হলো, আপনি বাংলাদেশের এই যে কথাটি রাজ্জাকি ভাই বলেছে, অ্যাডভোকেট রাজ্জাকি ভাই, যে 51 বছরের জীবনে আপনি দেখেন, বাংলাদেশের স্বাধীনতার পর 72-এর সংবিধানকে আমরা সবাই বলি যে একটা তার চমৎকার সংবিধান, কিন্তু এই সংবিধানের ছুরি চালিয়েছে কে? আওয়ামী লীগ ক্ষমতায় থাকার শেখ মুজিবুর রহমান যে দল ক্ষমতায় ছিল, যার যখন যেভাবে দরকার ছিল তারাই সেভাবে না না, এর মধ্যে আপনার দেখতে হবে যে মৌলিক আমার যেই ফান্ডামেন্টাল রাইটটা কারা খর্ব করেছে। আপনি দেখবেন যে রক্ষী বাহিনী আপনি তৈরি করেছেন, প্রথম বাংলাদেশে অ্যামেন্ডমেন্ট হলো কি, আপনি রক্ষী বাহিনীর হত্যাকাণ্ডকে আপনি দায় মুক্তি দিয়েছেন। আপনি 1975 সালের 4th সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছেন। না না, আমি বলছি আপনি তো গণতান্ত্রিক চেতনায় নাই, আপনার মনের মধ্যে একটা একদলীয় চেতনা কাজ করছে। সেই চেতনার ধারাবাহিক কিন্তু আজকে 2014-2018 আওয়ামী লীগ এখনো তাদের চিন্তা চেতনা যে ওয়ান পার্টি গভর্নমেন্ট তারা চালু, বাংলাদেশ তাদের চিন্তায় মানুষকে তাদের সেটাকে তারা অব্যাহত রাখতে চায়। যার জন্য আমরা যত গণতান্ত্রিক কথা বলি, আমরা যত সমান অধিকারের কথা বলি, আমরা যতই মানুষের অধিকারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, আওয়ামী লীগের সাথে এটা যায় না, কখনোই যায় না। আপনি দেখেন যে আওয়ামী লীগের মতো একটি সবচেয়ে তারাই দাবি করে আমরা বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন, অথচ সেই গভর্নমেন্ট আমলে আজকে মানুষের ভোটের অধিকার নেই, আজকে মানুষের কথা বলার অধিকার নেই। কথা তো বলছেন, কোথায় কথা বলছেন? সমাবেশ বলছে, আজকে মির্জা ফখরুল আজকেও বলেছেন যে সভা সমাবেশ যে করতে দিচ্ছে এইটাও একটা ষড়যন্ত্র। মানে এই যে দিচ্ছে এটাও একটা ষড়যন্ত্র। এই যে আপনার কথার মধ্যে উত্তরটা আছে, আমি বাংলাদেশটা স্বাধীন করেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, আমাকে দিচ্ছে মানে আমি কি কারো করুণা নিচ্ছি? না, উনি এটা বলেছেন। না না, এইটা তো এই কথার মধ্যেই তো আপনার দেখা যাচ্ছে বাংলাদেশে যে একটি স্বৈরতান্ত্রিক শাসন বা একনায়কতন্ত্র শাসন চলছে তারই প্রমাণ। যে বিএনপির মতো একটি দলকে আপনার দিতে হবে কেন? তার তো এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 39-এ যান আপনি, স্পষ্ট বলা আছে আমার সভা মিছিল করার স্বাধীনতা আমার সংবিধান দিয়েছে। সেটা কি একটা সরকারের করুণা নিয়ে আমাকে করতে হবে? একদম শেষ কথাটা বলছে বলেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমি আসি আপনার কাছে আলোচনা। উনি বলেছেন যে এই যে এখন সভা সমাবেশে যে সরকার বাধা দিচ্ছে না, এইটাও একটা ষড়যন্ত্র। উনি শব্দটা ইউজ করছেন শয়তানি। আমি এই আলোচনা আসবো, আপনার কাছে যাব, একটু শুনে। না, আমি শেষ পার্টে আছি, একেবারে সংক্ষেপ করে। ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি, করাপশন। আমি প্রথমত ডেভেলপমেন্টকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। একটু যদি আপনি অপকর্মগত উন্নয়ন করতে চান, আপনি যদি শিল্প আপনি ডেভেলপমেন্টকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসির সাথে ক্লাশ করে আমি সেটা বলছি না, আর উনি যেটা বলছেন সেটা আমি মানিও না। গণতান্ত্রিক প্রক্রিয়া আছে বিদায়ী বিএনপি কথা বলছে, যা ইচ্ছে তাই বলছেন, যা খুশি তাই বলে যাচ্ছে। সেটাও স্কাইপের মাধ্যমে বলছেন। যেমন মনে করেন একটি মহান মুক্তিযুদ্ধের মধ্যে থেকে অর্জিত বাংলাদেশ সংকটের কথা বলেন, এটার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমরা কত বড় মূর্খ হতে পারি, কত বড় অথর্ব হতে পারি। আমরা বলি প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ বেই তারেক রহমান। এইটা বলে এই যে আমাদেরকে জাতি, আমার অনাগত শিশুদেরকে আমি কি শিখাচ্ছি যে মিথ্যা অসত্য তথ্য উপস্থাপন করছি, এটা ঠিক না। আসুন 4th সংশোধনীর কথা যেটা বলছেন, আমি মোশাররফ ভাইকে চ্যালেঞ্জ করে বলি, 1975 সালে 25 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একদম পরিপূর্ণ গণতান্ত্রিকভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন 4th সংশোধনী দিয়েছিলেন।
সেটা সময়ের দাবি ছিল। আপনারা ভুলে গেলে চলবে না যে তৎকালীন সময়ে আমার প্রকৃত বন্ধু ছিল কিন্তু রাশা। আমার তৎকালীন আর্থসামাজিক প্রেক্ষাপটে যুদ্ধ বিধ্বস্ত একটা বাংলাদেশে একদম সময় নেই ওই আলোচনা না, উনি তুলছেন সংক্ষেপ বলে আপনি অন্য সাবজেক্ট জানেন। আমার বাস্তবতাটা তৎকালীন সময় দেশ বিনির্মাণের জন্য সিপিবি সহ সমস্ত গণতান্ত্রিক দলগুলো তখন দাবি করেছিল এবং এটা সময়ের দাবি ছিল। জি ওই আলোচনা ওই বিতর্কের জন্য বিনির্মাণের জন্য সময়ের দাবি ছিল। আমি যেটা মনে করি আজকে যেটা বলছেন সভা সমাবেশ করতে পারবেন এখানে, ওটা ষড়যন্ত্র। এই কথা ফখরুল ইসলাম আলমগীর কেন বলে জানেন? কারণ ষড়যন্ত্রের মধ্যে থেকে বেড়ে ওঠার নামই হইল বিএনপি। ষড়যন্ত্র করাই তাদের কাজ। ষড়যন্ত্রের বাইরে কোন পজিটিভ ইতিবাচক রাজনীতির মধ্যে থেকে বিএনপির বিকাশ, কোন জায়গাটায় পজিটিভ রাজনীতিতে আছে? বিএনপি কখনো হিলারি ক্লিন্টন ক্ষমতা আসবে ওনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, নরেন্দ্র মোদী ক্ষমতা আসলে মিষ্টি বিতরণ করে, এটা হলো বিএনপির কালচার। বিএনপি কখনো মানুষকে আন্দোলিত করে, আন্দোলন করা তাদের ন্যায্যতা আছে এটা আমি কখনোই দেখি না। বিএনপি ঘুরে ফিরে তারেক রহমান, খালেদা জিয়া এর মধ্যে সীমাবদ্ধ। তাদের দুই নেতা তো তাদেরই, মানে তাদের দলের নেতা। বাংলাদেশে নানাবিধ সংকট আছে, ওনারা যদি বলে থাকে সেই সংকটটা অ্যাড্রেস করে বাংলাদেশের মানুষকে তাদের পক্ষে দাঁড় করানো দরকার। বাংলাদেশের মানুষকে আন্দোলিত করতে হলে ওনারা কি করতে পারবে ইতিবাচক? আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে বলতে পারছে যে দেশে বিদ্যুৎ ছিল না, আমি 100% বিদ্যুৎ দিতে পারছি মানুষের মাঝে, শতভাগ। কি পারছে? ওনাদের অর্জনটা কি? অর্জনটা নিশ্চয়ই শুনবো। অ্যাডভোকেট রাজ্জাক, আমি ওই কথাটাই যাই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন এখন যে তারা আন্দোলন করছেন সেটাও ষড়যন্ত্র। না, উনি বলছেন যে সরকার এখন বিএনপিকে সভা সমাবেশ করার যে কোনো বাধা দিচ্ছে না, এটাও একটা ষড়যন্ত্র অংশ। উনি বলতেছেন যে বিদেশিকে দেখানোর জন্য যে এই দেশে ডেমোক্রেসি আছে, এইটা দেখানোর জন্য এই ছাড়টা দিয়েছে, বাস্তবে ডেমোক্রেসি নাই। হ্যাঁ, সেটা হলো আপনি যেমন ধরেন আপনি স্রোতের পানি কখন আটকে রাখা যায় না, আটকে রাখতে রাখতে একটা উপচে পড়ে যায়। কিন্তু আমি গত বিশেষ করে 2014 নির্বাচনের পর থেকে যদি ধরি, আমি নিশ্চিত করে বলতে পারি যে সব দলই আন্দোলন করতে চেয়েছে কিন্তু পারেনি। কেন পারেনি সেই বিতর্কে আমি যাচ্ছি না, পারেনি এটা সত্য। এখন আসেন, গত সেপ্টেম্বর থেকে বলতে গেলে বিএনপি আন্দোলন করা শুরু করলো। তার মানে কি এতদিন তারা করতে চায়নি? তা না। আপনি তার আগে যদি একটু পিছনে যান, আমরা কিন্তু স্যাংশন খেয়েছি। আমেরিকান স্যাংশন আসার পর থেকে কিন্তু ক্রসফায়ার বন্ধ হয়েছে, গুম হত্যা কমে গেছে এবং তারা মাঠে নামার সুযোগ পেয়েছে। এখন এই যে স্যাংশনটা আসলো সেটাকে যদি কেউ ষড়যন্ত্র ধরতে পারে, আর এই স্যাংশনের বদলতে যদি তারা আজকে যে বিএনপি আন্দোলন করতেছে, এটা বিএনপির ক্রেডিট না। বিএনপি পারে নাই, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে রাজনৈতিকভাবে ইন্টারন্যাশনালি, অর্থাৎ তারা এটা করতে পারতেছে। এখন সেটাকে মনে হয় যদি ষড়যন্ত্র ধরে, সেটা ইন্টারন্যাশনালি হোক, বিএনপি ষড়যন্ত্র, XYZ যাই হোক, একটা কিছু হতে পারে। কিন্তু সুযোগটা পেয়েছে কিন্তু রাজনৈতিকভাবে পায়নি, পেয়েছে ডিপ্লোম্যাটিক্যালি। অর্থাৎ আমি বলছি আমেরিকার স্যাংশন এখানে কাজ করেছে এবং আমরা আরও অনেক কিছু শুনছি। যাই হোক, সেটা যেটা শুনি নেই, যেটা দেখছি সেটা সঙ্গে এই আন্দোলন আজকে যেটা বিএনপি করছে, ক্রেডিট ডাজ নট গো টু বিএনপি। তার মানে কি আন্দোলন উনি যেটা বললেন ফখরুল সাহেব, সেটা কি সঠিক? আপনি যদি সে ওইভাবে যদি বলে থাকে যে তাইলে সে বলতে পারে, ওটার মানে সঠিক ব্যাখ্যাটা সে দিতে পারবে। কিন্তু আমি দেখছি সেপ্টেম্বর থেকে পারতেছে। একদম 10 সেকেন্ড সময় আছে আপনি। না, এটা যে কথাটি আপনি ফখরুল সাহেব যে কথাটি বলেছেন, গভর্নমেন্ট নানাবিধ প্রেশারে আছে। কারণটা কি আপনি দেখেন যে আজকে যে কথাটি আমাদের রাজ্জাক ভাই বলেছে, আজকে র্যাবের উপর স্যাংশন দেওয়া হয়েছে, আজকে আমেরিকার যে গণতান্ত্রিক সম্মেলন সেখানে বাংলাদেশ পায় নাই। আপনি আমাকে সময় দিচ্ছেন না। আপনি যদি এভারেজ টাইমে আপনার পরে আপনি জিজ্ঞেস করে দেখেন যে আমাকে কত দিলেন আর অন্যদেরকে কত দিলেন, তো না, সুতরাং আপনি দেখবেন যে আজকে সরকার আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানা প্রেশারে আছে। এই প্রেশারটা থেকে তারা সেই হওয়ার জন্য আজকে বিএনপি কিন্তু এই বাধাটা দিচ্ছেন। এইটা হলো মূল কারণ, যেটাই ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে তারা নিজেদেরকে সেভ করার জন্য আজকে বিএনপিকে এই সুযোগটা মানে। আমার মনে হয় আর মনিরকে আমি সময় দিতে পারলাম না, আপনি সময় নিয়ে নিয়েছেন। আমি জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ABM মোশাররফ হোসেন এবং জনাব মনিরুজ্জামান মনির, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।